পোলাও রান্না। কি কিসে? কিছু না। তুমি কি কানে কম শুনো? বড় হয়ে গেছো। বললাম আজ আমার জন্য পোলাও রান্না। পোলাও আর একটা মোরগ জব করলে খুবই ভালো হয়। তো মোরগ তো নাই। তুমি একটা কাম করো, 2টা মুরগির ডিম পেঁয়াজ মশলা দিয়ে ভালো করে ভুনা করো। পোলাও লগে খাইতে বহু স্বাদ হবে। ডিম 2টা কি আগে সিদ্ধ করে লম? মা, তুমি করে মামার লগে ফাইজলামি করবা না। আমি এখন স্কুলে যেতেছি। আজ আমার হাফ স্কুল। স্কুল থেকে আইসা দেন দেখি পোলাওর ডিম রেডি। কি রান্তাছ? খিচুড়ি কেন? ঘরে তো আর কিছু নাই। খাও কি? হ্যাঁ, তার মধ্যে মাইয়াটা করে পোলাও রান্ধো, মুরগির ডিম রান্ধো। রাতে খাওয়ানেরই ঘরে কিছু নাই। আমি এগুলো রান্না করছি কা? খুব আম্মা, আমরা বাসন কেমনে? কইতে পারি না, আমি কিছুই কইতে পারি না। খিচুড়ি কেন? তোমার না আমি কইছি পোলাও রানতে? ঘরে চাল নাই, ঘি নাই, কেমতে রান্ধুম? কিনা আনাও নাই কেন? মুখ দিয়া কইলে সব হয় না মা। কেন হইব না? বাবা বাচ্চা থাকতে আমি যা কইতাম তাই হইতো। অহনা আমি যা কমো তাই হইব। খিচুড়ি আমি খাম না। অবৈধ শোনো শোনো, এই যে আজকে তুমি খিচুড়িটা খাইয়া লও, আমি তোমার এই পোলাও রাইন্দা খাওয়ামু। এই কয়দিনের মধ্যে খাওয়ামু। এই যে মুরগির গোস্ত, তার বাদে ডিম লগে সব কিছু দিয়ে সুন্দর করে রাইন্দা খাবো। আই বুড়ি, তুমি চুপ করো। তোমার কথা আমি শুনুন না। ব্যাধক মামা, তোর বাপে কি জমিদারি রেখে গেছে? যা কবি তাই হইব, কোনো কথা হবে না। এইটা তুমি কি করলা বউ? মারছি, ভালো করছি। ওর মার খাও নেই কাম। কামটা তুমি ঠিক করলা না। এই মাইয়া আসছিল আমার নাসিরের কলিজার টুকরা, ওরে তুমি এমতে মারলা। আমি আর কি করব? ওর মর্জি আমি কেমনে মিটাবো? আপনি তো জানেনই সংসারটা কেমনে চলে। এক বেলা খাইলে আরেক বেলা খাওয়ানোর বন্দোবস্ত নাই। বাবা, ও বাবা, তুমি আমাদের তুইয়া কেন মরে গেল বাবা? তুমি আজ বাড়িতে থাকলে মায়া আমার এমন মারতে পারতো। বাবা, তুমি আমাদের তুইয়া কেন মরে গেল বাবা? কেন? খাওয়ানোর জন্য আমি তোরে মারলাম। তোরে মাইরা তোর স্যার আমি বেশি কষ্ট পাইছি। আমি আর তোরে মারুম না আমার সোনা। আর কোন দিন আমি তো শরীরে হাত তুলুম না। মার সোদাতে কি হয়েছে? মায় তো পোলাপান গো মারবই। তাই আমি বেশি ব্যথা পাইনি। তুমি কাঁদবে না মা। আমি আর কখনো পোলাও খাইতে যাবো না। তুমি যা দিবা তাই খাবো। ঘরে কিছু খাওয়ানোর না থাকলে না খালি।
দাদি তো সকাল সকাল দাদি তো দেখতেছি না। হ্যাঁ, সকালে উঠে দেখি আমি নাই, দুয়ার খোলা, খুব আমার জানি কই গেছে। এত সকালে গেল কই? আপনি বুঝছি ফুপু আম্মা, বাজার করে দেওয়ান লাগবো। আপনার বাজারের দরকার পড়লেই এই ডিএম কাদের কাছে আসেন। তুই তো বুঝছি রে বাজান, এই যে আমার নাসিরে মইরা যাওয়ার পর থেকে তুই তো আমাকে বাজার হাট কইরা যাস বাজান। এই যে আমারে একটু চাই ডাই, তার বাদে গিয়া একটু তেল নুন এগুলো একটু কিনা দিস, আর এই 1 কেজি পোলাওয়ের চাল কিনা দিস। আমার নাতিতে পোলাও খাইতে চাইছি। আর শুন বাজার, একটু দেখা শুনে দাম দর কইরা এগুলা মুরগি কিনা দিস। বুঝলাম ফুপু আম্মা, তো এত টাকা পাইলেন কই? ওই যে মৌলানা মতিন সাহেব আসছিল না, এই মতিন সাহেবের পোলায় বাসার সাহেবের ঢাকা থেকে আইসি, তা আমি গিয়া হেরে কইলাম, তো কনে মানুষটা বড় দয়ালু, মানুষের বিপদ আপদের কথা শুনলে সাহায্য করে। কত টাকা দিল? 2000 টাকা দিছি। 2000? হ বাজান, আর কি সুন্দর ব্যবহার। আর আমারে কইল আমাকে দুঃখ কষ্ট এত, তা আমাকে মাসে মাসে সাহায্য করব। আমি তারে আল্লাহর কাছে আর তুইলে দোয়া করলাম, আল্লাহ তাকে আরো মনে করবো, আরো দিব। বাজান রে, আমি এলা যাই, তুই আমার একটু এই বাজারটা বাড়তে দিয়ে আহিস। হ্যাঁ, আর তুই কিন্তু আমার পোলাওয়ের চাল নিতে ভুলিস না রে বাজান, আমার নাতনি খাইব। ফুপু আম্মা, আপনি চিন্তা করেন না, বাজার কইরা আমি নিজে দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, এক দে বাজারের ব্যাগটা না নিয়েছিলাম, জায়গা বাজার। জানো বউ, আপনার তো টাকা পয়সারা অনেক মানুষেরই দেয়, কিন্তু তাই বলে কি মানুষের উপকার সবে করে? করে না। বাসার সাহেবে করে। বাসার সাহেবে হ্যাঁ গো বাড়ির সামনে, হ্যাঁ, তার বাপের নামে মস্ত বড় একখান মাদ্রাসা দিছি, একেবারে পাক্কা দালানের মাদ্রাসা গো। সেই মাদ্রাসায় 70 জন ছাত্র আছে, হেরা বিনা পয়সায় খায়, থাকে, পড়ে। কোন কি সেই মাদ্রাসার খরচ চালানোর জন্য এই যে মাওয়ার বাজারে বাসার সাহেব একটা মার্কেটই করে দিছে, সেই মার্কেটের টাকা দিয়া এই মাদ্রাসার খরচ চলবে। ও দাদি, তাগো বাড়িতে বলে 10টা হরিণ আছে। আমি দেখাইছি তো, খুব সুন্দর সুন্দর। আমার একদিন দেখা আনবা? হ্যাঁ, নিয়ে যাবো নি। তো বাসার সাহেবে এবার কেন আইসে জানোস? ওই যে কাজী পাগলা স্কুল আছে না, ওই যে সেইটা জানি কি কাম আছে, তুই বলে যা। কাজীর পাগলা স্কুল না দাদি, স্কুলটার পুরো নাম হয়েছে কাজীর পাগলা এটি ইনস্টিটিউশন। এটি মানে হচ্ছে অভয় তালুকদার। তাই 100 বছর আগে সেই স্কুল করছিল। আচ্ছা, আমি ওই স্কুলের ছাত্রী। আচ্ছা, বাবা ওই স্কুলের ছাত্র ছিলেন, পরে মাস্টারিও করছেন। কি রে, তোর কি আছে? গালার দিনি কে? গালটা ব্যথা করতেছে মা, কেমন জানি শক্ত শক্ত লাগে। দেখি, সত্যি তো গালটা কেমন শক্ত শক্ত লাগে। হায় হায়, আমার মায়ের কি হলো? আজকে দিও না, আজকে দিও না। দেখি চালু, তুমি আমার কাছে আহো, আমি একটু দেখেছি। মা হাসাই তো, গালটা তো শক্ত হয়ে গেল। বউ, তুমি যেদিন থাপড়াটা মারলা, সেই থাপড়ের যদি হয় নাই তো? হ্যাঁ, ব্যথা।
ইউসুফ, একটা কথা আমাকে পরিষ্কার করে বল। মাত্র দেশে এলাম আর তার মধ্যে তুই সিরিয়াস হয়ে গেলি। কিন্তু কথাটা জরুরি। আচ্ছা বল। না মানে তুই ভাবি বাচ্চারা তো ইংল্যান্ডের ইমিগ্রেন্ট হয়ে বসে আছিস। আমি বলতে চাচ্ছিলাম তোদের কি দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা আছে, মানে দেশে সেটেল করার? সুমি, মানে তোর ভাবির বাচ্চাদের আছে কিনা জানি না, তবে আমার আছে। শেষ বয়সটা আমি এই দেশেই কাটাতে চাই। তুই চাইলে কি পারবি রে? তা অবশ্য ঠিক, চাইলেই পারবো বলে মনে হয় না। তোর ভাবি চাইবে না, বাচ্চারা চাইবে না। তাছাড়া আমরা বিদেশের লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গেছে, এখানে এসে অ্যাডজাস্ট করা খুব কঠিন হয়ে যাবে। এই জন্যই আমি কথাটা তুললাম। দেশে ফিরে আসার সম্ভাবনা যেহেতু নেই, এত বড় প্রপার্টি রাখার দরকার কি? আমি তো এই পুরো বাড়িটা রাখিনি, শুধু এই ফ্ল্যাটটা রেখেছি, আর 9টা ফ্ল্যাট তো ভাড়া দিয়ে দিয়েছি। প্লিজ, আমি তোর কথার অর্থটা বুঝতে পেরেছি। বলতে কি? এই বাড়িটা তৈরি হওয়া থেকে ভাড়া দেওয়া, ভাড়া তোলা, মেনটেনেন্স সবকিছুই তোর দায়িত্বে। তুই আমার ছোটবেলার বন্ধু, তুই ছাড়া আমার আর কে আছে বল? আমার তো কেউ নেই। আমার পুরো পরিবার 71 সালে। ইউসুফ, এই কথাটা শোনার জন্য আমি কথাটা তুলিনি। আর তাছাড়া তোর প্রপার্টি দেখাশোনা করতে যে আমার খুব অসুবিধা হচ্ছে তাও কিন্তু না। মানে আমি বলতে চাচ্ছিলাম, দেশে যখন তোর থাকাই হচ্ছে না, এত বড় প্রপার্টিটা রেখে কি লাভ? এটাকে বরং বিক্রি করে টাকাটা লন্ডনে নিয়ে যা, তোর বিজনেসে খাটা, তোর বিজনেসটা বড় কর। তোর সাথে দেখা হওয়ার পথটা চিরতরে বন্ধ করে দিতে চাস? তোর কারণে, এই বাড়িটার কারণে এখানে আসা, সেটাও বন্ধ করে দিতে চাস? আরে না, আমি তা চাইবো কেন? আমি তো চাই বছরে 2 বছরে তোর সঙ্গে আমার একবার দেখা হোক। তোর চাইতে আমার ভালো বন্ধু আর কি আছে বল? আমি একজন মুক্তিযোদ্ধা, দেশের জন্য টানটা আমার আগের মতোই আছে। এই দেশটাকে আমি ভালোবাসি, দেশটার জন্য প্রাউড ফিল করি। যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি, সেই ফিলিংসটা এখন আমার মধ্যে দারুণ ভাবে আছে রে। আমি জানি তো। আচ্ছা, এখন এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, যা গিয়ে বাথরুমে ঢোক, খাওয়া দাওয়া করতে হবে, যা ফ্রেশ হয়ে। কি অবস্থা জানাল? তোমার রান্না শেষ হয়নি এখনো? না। বলো কি, সাহেবের তো খিদে পেয়ে গেছে। খিদা তো আমারও লাগছে। কি? না না, ভালো ভালো রান্না করতেছি তো, এই রান্নায় আমারও খিদা লেগে গেছে। চাকরি একখান দিয়েছেন ভালোই, আগে নিজের রান্না নিজে করে খাইতাম, এটা শুন না বাবুর্চি চাকরি দিয়ে দিলেন। কিন্তু তুমি রান্না ভালোই করো, তোমার হাতের রান্না আমি খেয়েছি। ওইটা ছিল স্যার ঝড়ে বক মারার মতো, ঝড়ে বক মারলো, ফকিরেরও কেরামতি বাড়লো। স্যার, রান্না শেষ হইতে একটু দেরি হইব, আপনারা 10-15 মিনিট বসেন, আমি রেডি করে রাখতেছি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। কইলাম তো 10-15 মিনিট পর। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে এই বাড়ির নতুন কেয়ারটেকার? জি স্যার। কেয়ারটেকার কাম বাবুর্চি, একের ভেতরে 2। বাবুর্চির কাম আমি শিখি নাই, হাফিজ স্যারের লাগে বহুত দিনের পরিচয় তো, তিনি আমার একটা কেয়ারটেকারের চাকরি দিলেন। নিজের রান্না নিজে করে খাইতে খাইতে বাবুর্চি হয়ে গেলাম। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বিক্রমপুরের লোক। ঠিক ধরছেন স্যার, আমি বিক্রমপুরের লোক। গ্রামের নাম কবুতর খোলা, তাই আমি শুনছি আপনিও বিক্রমপুরের। গ্রামের নাম ভাউর।
নদী ভাঙ্গে গেছে, এখন আর সেই গ্রাম নাই। ইয়ে জনাল, চায়ে চিনি কম হচ্ছে, একটু চিনি নিয়ে এসো। ওই তো স্যার চিনি। ও আমি বুঝেছি। আমিও বুঝছি স্যার, উনি চাইতেছে আমি যেন এখানে না থাকি, আমি বেশি পেশাল পারি তো, এটা উনি চাইতেছিলেন। বুঝেইছো যখন তখন দাঁড়িয়েছে কেন, যাও। একটা কারণ আছে স্যার, আপনি আমার যে লুপটা দেখাইছেন সেই লুপটা নিয়ে আমি স্যারের লগে একটু আলাপ করতে চাই। কি লোক? আমি আপনি ওখানে এই সমস্ত বাবুর্চির কাম টাম করতে চাই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার কথা না আমি বলছি। বলতে হবে না, আমি বুঝে ফেলেছি। লন্ডনে আমার দুটো রেস্টুরেন্ট আছে। হাফিজ নিশ্চয় তোমাকে বলেছে যে তুমি এখানে কেয়ারটেকার কাম বাবুর্চি হয়ে থাকতে পারে, কিছুদিন পর তোমাকে একটা বাবুর্চির চাকরি দিয়ে লন্ডনে পাঠিয়ে দেবে, তাই তো? কারেক্ট স্যার, আপনি তো স্যার বহুত ইন্টারেস্টের লোক। বিয়ে করেছো? করছে স্যার। বউ বাচ্চা কোথায়? তারা তাকো জায়গায় গ্রামের বাড়িতে। আমার 3 ছেলে সন্তান স্যার, আমার সহায় সম্পত্তিও আছে, আমি অভাবী লোক না। আয় হায়, প্রেসার বাড়তে বাড়তে তো আপনাকে আমাকে বিক্রমপুরে স্পেশাল দই খাওয়াই নাই। কারণ স্যার আমি লই আইতেছি। বন্ধু খুব জিনিয়াস, সিনেমার কমেডিয়ানের মতো। রান্নাটা ভালো না? চমৎকার। কিরে, হঠাৎ করে তুই কোথায় চলে গেলি? দেখলাম তুই ঘুমোচ্ছিস, এই ফাঁকে বউ বাচ্চার সঙ্গে দেখা করিলাম। আচ্ছা, তুই কাজীর পাগলা স্কুলে পড়তি না? হ্যাঁ পড়তাম, 3 বছর পড়েছি, ক্লাস 2 থেকে 5 পর্যন্ত। যখন আমি মেদিনীমন্ডল গ্রামে নানি বাড়িতে ছিলাম তখন কাজীর পাগলা স্কুলে পড়তাম। পেপারে দেখলাম ওই স্কুলটার 100 বছর পূর্তি উৎসব হচ্ছে, হবে জানো? হ্যাঁ, আগামী মাসের 15-16 তারিখে 2 দিন ব্যাপী 100 বছর পূর্তি উৎসব হচ্ছে। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। তখন তো আমি দেশে থাকছি, স্কুল অনুষ্ঠানে যাব, নিশ্চয়ই আমার পুরনো বন্ধুদের সাথে দেখা হবে। ওসমান গনি তালুকদার, ওদুদ খান, আব্দুর রহমান, আলী আহমেদ, দিলার হোসেন ডালু, আরো কত বন্ধু ছিল আমার। নিশ্চয়ই ওরা অনুষ্ঠানে যাবে, ওদের সাথে দেখা হবে। মুক্তিযুদ্ধে তোদের এই স্কুলের ছাত্রদের অনেক অবদান ছিল। আমি তো ওই এলাকায় যুদ্ধ করেছি, গোয়ালি মান্দায় বড় একটা যুদ্ধ হয়েছিল। আমার সহযোদ্ধা ছিল হারুন রশিদ চৌধুরী, বাদল খান সাহেবের ভাগনা কাঞ্চন, তারপরে কেউচিয়রের মুয়াজ্জেম, আর নাসিম নামে একটা অল্প বয়সী ছেলে ছিল, দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা। নিশ্চয় অনেক দিন এদের কারোর সঙ্গে তোর দেখা নেই। আসলে এবার সে কারণে দেশে আসা, সহযোদ্ধাদের সাথে দেখা করব, খুঁজে খুঁজে বের করব, নাসিরের বাড়ি যাব। নাসিরকে খুব মনে পড়ে, কেমন আছে সে কে জানে। কি হয়েছে মা? কাঁদো কেন? গাল বেদনা করতেছে। না গো, আমার গালটা এমন হইলো কে মা? আমি এখন হাসতে পারি না, খাইতে কষ্ট হয়, কিচ্ছু করতে পারি না। এই মুখ আমার কেমনে যাই দিতে পারে মা? কান্দো না গো বুঝি, আমার কান্দো না, কান্দো না বুঝি। ডাক্তারেরা কইছে বড় অপারেশন, 20-25 হাজার টাকা লাগবো। বাবাই নাই, কে আমার অপারেশন করে গো মা? কান্দো না। আল্লাহ আল্লাহ করো বুঝি গো, আল্লাহ সব কান্দো না বুঝি, কান্দো না। শোনো শোনো শোনো, এই যে তুমি, আমি কইতাছি তুমি ভালো হয়ে যাবা, তুমি ভালো হয়ে যাবা। ওই যে ডাক্তারে কইছে না তুমি ভালো হয়ে যাইবা, দেখো হাসা হাসাই তুমি ভালো হয়ে যাবা। কান্দো না, কান্দো না আমার সোনার সান। ও বউ, কাল তো আমি অরেলে আবার একটু ডাক্তারের কাছে যাও, দেখো ডাক্তারে কি কয়। আহ বুঝি আমার কাছে আহ, কান্দো না আমার সোনা বুঝি, কান্দো না গো, কান্দো না।
আপনি যান, আমি গিয়ে আপনার রোগী দেখে আসবো। আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ব্যথা কমাবার ওষুধ আমি দিয়ে দিচ্ছি, কিন্তু সমস্যা তো তাতে মিটবে না। যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় নিয়ে গিয়ে ওর অপারেশন করানো দরকার। এইসব টিউমার আবার পরে অন্যদিকে টার্ন নেয়। অপারেশন করতে কত টাকা লাগবে? তা তো আমি ঠিক বলতে পারবো না, তবে 20-25 হাজার টাকা তো লাগবেই। এত টাকা আমরা পাবো কই? তোমার এই কথার উত্তর তো আমি দিতে পারবো না, তবে আমি যে তোমাকে ট্যাবলেট দিচ্ছি সেগুলির কোনো দাম দিতে হবে না। নাসিরের এত চুপ থুইয়া ওর বাপে মায় মরে গেল। এই পোলারে কুলে পিঠে করে আমি মানুষ করলাম। এই পোলা আমারে থুইয়া গেল, আমারে চোখে দেখলো না, আমারে থুইয়া গেল। দুঃখ কষ্ট দেহনে লিখিয়া এই অগল পেশাই না পাইরা কও আমার অপারেশন কেমতে করাইবা? এত টাকা কই পাইবা? বুঝিব সবার লেগে আমি ভিক্ষা করুন, তুমি কিছু চিন্তা করবো না। এই গ্রামের দেবাক মানুষের বাড়িতে দুয়ারে দুয়ারে যাবো আমি। 5 টাকা 10 টাকা 100 500 যে যাবে আমি জমাইয়া জমাইয়া তোর অপারেশন করু। আমি যে বাসার সাথে আইলে আমি হের কাছেও যাবো। হ্যাঁ, খুব ভালো মানুষ। 5,000 10,000 টাকা তো দিবই। দাদি, দরকার হলে তার কাছে আমারও নিয়ে যাও। আমার টিউমারটা দেখে তার মনে দয়া হইব। ওরে আমার জাদু রে, আমার মানিক রে। আচ্ছা, তোমার আমি মেরে দাম। কাইন্দ না মা, কাইন্দ না। দাদি করছি টাকার ব্যবস্থা হয়ে যাবে। তোর টিউমারের জন্য আমি দায়ী। এটা তুমি কি কমা? তুমি দেয় বাকে? তুমি কি টিউমারটা বানাই দিছো? হ্যাঁ, আমি বানাইছি। ওই দিন যে পোলাও খেতে চাইছিলি, হের লাগে আমি তোরে মারছিলাম, হের লাগে তো টিউমার হয়েছে। মা, আমি আর তোরে কোনদিন মারব না। আমার তুই মাফ করে দিস, আমার তুই মাফ করে দিস। বাড়িতে কে আছেন? শুনছেন? বাড়িতে কে আছে? আসসালামু আলাইকুম। আপনারা আসছেন কোত্থেকা? ঢাকা থেকে, আমরা ঢাকা থেকে এসেছি। চান কারে? এটা মুক্তিযোদ্ধা নাসিরের বাড়ি না? মানে নাসির হোসেন, ওই মুক্তিযুদ্ধের পরপর স্বাধীনতার সময় ওকে নাসির কমান্ডার বলতে এলাকার লোকজন। আপনারা এত কথা জানেন কেমনে? মানে ওরা একসাথে মুক্তিযুদ্ধ করেছে, মানে ওরা সহযোদ্ধা ছিল। জি, নাসির যদি আমার থেকে বয়সে খুব ছোট ছিল। মুক্তিযুদ্ধের সময় বয়স কত হবে? 19-20। দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা। মৃত্যু হয় কাকে বলে জানতো না। আমার নাম ইউসুফ মির্জা। কোন কি? আপনি ইউসুফ ভাই? আপনার গল্প কত শুনছি। কুলটা কই? ডাকেন তাকে। ইস, কতদিন পরে দেখা হবে।
তা প্রায় 28-29 বছর। স্বাধীনতার পরপর প্রায় দেখা হতো। তারপর এক একজন মিশে গেলাম এক এক দিকে। নাসির সাহেব যে বাড়িতে নেই সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, কিন্তু কোথায় গেছে বলতে পারেন? একটু যদি খবর দেওয়া যেত। নাসির কবে এমন হলো? 1.5 বছর হয়েছে। ও আমার চেয়ে কত ছোট ছিল, আর এই বয়সে যার জন্য আসা তারই দেখা পেলাম না। কি হয়েছিল বলুন তো, এত অল্প বয়সে? ক্যান্সার, লাংসে ক্যান্সার হয়েছিল। বহুত কষ্ট পায় মরে গেছে। ক্যান্সারের চিকিৎসাতে বাবার টাকা লাগে, এত টাকা আমরা পাবো কই? নাসির করতো কি? কাজী পাগলা স্কুলের মাস্টার ছিল। স্কুলের ফান্ড থেকে তারা অনেক টাকা দিছিল, ছাত্রছাত্রীরাও চাঁদা তুলছিল, তো তেমন চিকিৎসা করাতে পারি নাই। এসব অসুখের অবশ্য কিছু করার থাকে না। হ্যাঁ, নিজে তো মরছি, আমগোর মায়েরা রেখে গেছে। আমরা গরিব মানুষ, জমি জমা যা ছিল তা তার চিকিৎসা করতে ফুরাই গেছে। এখন আমাকে কিছু নাই, আমরা পথের ফকির। গ্রামের লোকের সাহায্যে সংসার চলে। কিন্তু আজকাল তো স্কুল টিচারদের অবস্থা বেশ ভালো, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদিতে বেশ ভালো টাকা জমে। মারা যাওয়ার পরে ফ্যামিলির লোকেরা 2-4 লাখ টাকা পায়। আমরাও পাইছিলাম, কিন্তু সে অনেক দেনা রেখা গেছিল। সেই সব টাকা দেনা শোধ করতে চলে গেছে, কেউ একটা পয়সাও ছাড়ে নাই। আমার একটাই মাইনা, নাম দোয়েল। বাহ, খুব সুন্দর নাম, বাংলাদেশের জাতীয় পাখির নাম। নিশ্চয়ই নামটা নাসির রেখেছিল। হ্যাঁ, মায়া ছিল তার জান। মানুষ যে মানুষে এত আদর করতে পারে, দোয়েলরে না দেখলে তা বিশ্বাস করেন যায় না। দোয়েল কোথায়? স্কুলে গেছে, ক্লাস 7-এ পড়ে, কিন্তু মেয়েরা নিয়ে আসে একটা বিপদে। ওর আবার কি হলো? মায়েদের গালে টিউমার হয়েছে, অপারেশন করতে মেলা টাকা লাগবে। এত টাকা আমরা পাবো কই? আমার ফুফু শাশুড়ি গ্রামের টাকাওয়ালা লোকের ঘরে ঘরে ঘুরতেছে। আমার মায়েরা দোয়েল পাখির মতো চঞ্চলা ছিল, কথায় কথায় খিলখিল করে হাসতো। টিউমার অনেক, সেটা বন্ধ হয়ে গেছে। এখন অন্য মুখে দিয়ে স্কুলে যায়। ডাক্তার কইছে অপারেশন না করলে টিউমার থেকে ক্যান্সার হয়ে যাব। ক্যান্সার হলে বাপের মতো অবস্থা হইব।
কিছু মনে করবেন না, এখানে 1000-5 টাকা আছে, দোয়েলের চিকিৎসা করাবেন, প্লিজ রাখুন। আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনারা ভালো রাখুক। আপনার তো কিছু খাওয়াইতে পারলাম না, ঘরে চা চিনি কিছুই নাই, তাই কই মাছ আছে, আপনারা বসেন, আমি রান্ধন চড়াই দিতেছি, না ভাবি, দুইটা ভাত খাওয়া যাবে। না ভাবি, আমাদের কাজ আছে। আর বসেন, স্কুল থেকে দোয়েল চলে আসবো, বুয়াম্মা চলে আসবো, তাগুলোকে দেখা করে যাও। না ভাবি, আমাদের কাজ আছে, পরে দেখা হবে, পরে একদিন আসবো। চল অফিসে আসি ভাবি। পুরা 5000 টাকা? পুরা 5000। দেখছো বউ, আল্লাহ কেমন রহম করছে, নইলে কেডা কোথাকার কেডা একটু টাকা দিয়ে যায়। আমি 2000 টাকা আজকাল পাইছি বউ, ওই যে মৌসা মানজার, হ্যাঁ, উদিত সাহেব আছে না, সেই উদিত সাহেব 2000 টাকা দিছে। এই দেখো, এই যে পুরা 2000 টাকা, সবটি টাকা বউ এক লগে রাখা দাও। দেখো, আমি মাস খানির মধ্যে আমার নাতনিরে অপারেশন করে ফেলাই দেবো। ওই যে ডিএম কাজের আছে না, সেই কাজে লই আমি ডাকা দিয়ে সব ব্যবস্থা করে ফেলাম। তুমি কোনো চিন্তা করো না। দাদিরে পাঠায় আমার স্কুল থেকে একটু রেখে আনতাম, আমি তার লগে একটু দেখা করতাম। তোমার দাদু বাড়িতে ছিল না মা, থাকলে আমি তোমার ঠিকই ডাইকে আনতে পাঠাতাম। হরে বুঝি, আমি তখন তোর কামে বাইরে গেছিলাম, আমার তো কোনো কথা নাই, এখন খালি তোর কামই করি। তো আমি তো করে কবে এত টাকা জোগাড় হইব, কবে আমার অপারেশন করাবো তোমরা? ধৈর্য ধর রে বই, ধৈর্য ধর। আমি জীবিত নাই, আল্লাহ না খুশ, আল্লাহ ডাকো, দেখবা সব ঠিক হয়ে যাইব গা, কিছু হইব না। খাও, অহলে খাও, আমার সোনার চান, আমার মানিকের মতন নাতনি, খাও। কথাটা তোকে আমি ফেরার সময় জিজ্ঞেস করতাম, ইচ্ছে করে করিনি। মেয়েটিকে দেখি তুই কোনো কথা না বলে এভাবে ছটফট করে চলে এলি কেন? মনটা খারাপ হয়েছিল, এমনিতেই নাসিরের মৃত্যুর কথা শুনলাম, সেটা একটা আঘাত। তারপর শুনলাম ফুলের মতো একটা মেয়ের মুখে টিউমার, সে হাসতে পারে না। আমি খুব কষ্ট পাচ্ছিলাম, মনে হচ্ছিল ওই মুখটা আমি সহ্য করতে পারবো না। কিন্তু তুই একজন মুক্তিযোদ্ধা, দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিস, জীবনের ঝুঁকি নিয়ে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়েছিস, আর একটা ছোট্ট মেয়ের বিপদের কথা শুনে কাপড়ের মতো পালিয়ে চলে এলি, মেয়েটার সঙ্গে দেখা পর্যন্ত করলি না, অথচ সে তোর সহযোদ্ধারী মেয়ে। স্যার, আড়াল থেকে আমি সব শুনছি, শুনে লজ্জা পাইলাম। বিক্রমপুরের লোকেরা এমন হয় না স্যার, মানুষের বিপদে তারা যুদ্ধ মনে করে, আর যুদ্ধ মনে করে চাপায়া পড়ে। আর আপনি তো আসল যোদ্ধা, মুক্তিযোদ্ধা।
যাজ্ঞা খাবার লাগাইছি, খাইতে আসেন। তুই যদি মেয়েটার সঙ্গে দেখা করতি, টাকাটা ওর হাতে দিতি, ওকে একটু সাহস দিতি, তাহলে মেয়েটা ভরসা পেত। অসহায় মানুষকে ভরসা দেওয়া তো যোদ্ধাদের কাজ। তোমাকে চিনতে আমার একদম ভুল হয়নি। তুমি দোয়েল। দোয়েল ছাড়া এত সুন্দর আর মিষ্টি মুখ কোন মেয়ের হবে? আমি আপনাকে চিনছি, আপনি ইউসুফ চাচা। হ্যাঁ, সেদিন তোমাকে না দেখে চলে গেছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিল, তাই আজ আবার এলাম। এনো, এটার মধ্যে মজার মজার বিস্কিট, চকলেট আর ক্যান্ডি আছে। বাবার মরা যাওয়ার পর কেউ কোনোদিন আমার জন্য কিছু আনেনি, আজ আপনি আনলেন। আসলে দেখে আমার বাবার কথা মনে হইতেছে। মা, আমি তো তোমার বাবার মতোই। আপনি আসলেন কখন? এই তো এক্ষুনি। দেখো মা, আমার জন্য কত কিছু আছে। ভালো, যাও, রেখে এসো, যাও। থাক, থাক। বসুন। মা, তোমার এই টিউমারটা এমন কিছু না, ছোট্ট একটা অপারেশন লাগবে। কাশিম ডাক্তার তো কইছে বড় অপারেশন, 20-25,000 টাকা লাগবে। আহা, বড় অপারেশন না, আর টাকা চিন্তা তোমাকে করতে হবে না। আজ কইলাম না খায় যাইতে পারবেন না, আমি ওখানে ভাত চড়াইতেছি, কই মাছগুলো আছে। হ্যাঁ, তা না হয় হলো, কিন্তু ভাবি আপনার সাথে তো আমার অনেক কথা আছে। আপনি যদি ব্যস্ত হয়ে পড়েন তাহলে আপনার সাথে কথা বলবো কখন? চাইটা তাহলে রান্নার ঘরের সামনে নিয়ে যাই, মা রান্না আর আপনি কথা কইলেন। বাহ, তুমি তো খুব শার্প মেয়ে। ভাবি, আপনি রান্নাঘরে গোছগাছ করে বসুন, আমি কিছুক্ষণ পর আপনার কাছে আসছি। তার আগে ওর সাথে একটু গল্প করে নিই। সময় আবার কে ডাইল? জয়নাল সাহেব কোথায়? কইতে পারি না। টেলিফোনে একটা গাড়ি ডাকাইলো, তারপরে বাইরে হয়ে গেল। বলো কি, একা একা কোথায় বেরোলো? তা তো আমি কইতে পারি না। সেদিন ইচ্ছে করে আমি তোমার সঙ্গে দেখা করে যাইনি। কেন? তোমার জন্য যে কিছু আনিনি, আমি একেবারে খালি হাতে এসেছিলাম, সেই জন্য। কিন্তু আপনার কথা আমার খুব মনে হয়েছে, রাত্রে অনেকক্ষণ ঘুম আসেনি, খালি আপনার কথা চিন্তা করছি। বাবার মুখে আপনার কথা শুনছিলাম তো, আপনারটা খুব দেখতে ইচ্ছা করতেছিল। ভাবির মুখে যখন প্রথম তোমার নাম শুনলাম, তখনই আমার তোমাকে দেখতে ইচ্ছে হয়েছিল। যে মেয়ের নাম দোয়েল, তাকে আমি কেন না দেখে যাব? কিন্তু যখন প্রথম শুনলাম তোমার মুখে টিউমার, তখন আমি খুব কষ্ট পাচ্ছিলাম। ফুলের মতন একটা মেয়ে, সে হাসতে পারে না, এটা ভেবে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। খুব মনে হচ্ছিল তোমার মুখটা আমি সহ্য করতে পারবো না, আমার বুকটা ফেটে যাচ্ছিল। এত কষ্ট না পেয়ে চলে যাওয়াই ভালো। আপনি ঠিক আমার বাবার মতো, বাবা এমন কথা বলতো। আমার চোখটা খুলে দিল আমার বন্ধু হাফিজ। আমি একজন মুক্তিযোদ্ধা, দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, জীবনের ঝুঁকি নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েছে।
আর আজ ছোট্ট একটা মেয়ের বিপদ দেখে পালিয়ে যাচ্ছে। পালিয়ে যাওয়া তো কাপুরুষের কাজ। মুক্তিযোদ্ধারা কখনো কাপুরুষ হতে পারে না। নিজের অসুখের সময় বাবা এমন কথা বলতো। শোনো, তারপর ঢাকায় গিয়ে বেশ বড় একটা হাসপাতালে ডাক্তারের সাথে তোমার টিউমারটা নিয়ে কথা বললাম। ডাক্তারেরা কি বললো? বড় ডাক্তারেরা রুগী না দেখে কিছু বলতে চায় না, তবে আমার মুখ থেকে তোমার টিউমারের কথা শুনে বললো এটা খুব সামান্য ব্যাপার, জটিল বা কঠিন কিছু নয়। জানো, আমি যখন ডাক্তারের সাথে কথা বলছিলাম তখন কি মনে হচ্ছিল? কি মনে হচ্ছিল? 71 সালের কথা। আমি যেন একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, যুদ্ধের রসদ জোগাড় করছি। দেখো, এই যে তোমাকে এত কথা আমি বলছি, এই কথাগুলো তুমি বুঝবে না, তাও তোমাকে বলছি। আমার তোমাকে বলতে না খুব ভালো লাগছে মা। একটা পয়সা পাইলাম না। বাইতে গেলে দোয়েল শোনাই তো জিগাইব, বউয়ে জিগাইব, কি করব? আল্লাহ রে, আমার নাসিরে যখন বাচ্চা ছিল তখন তো আমাকে এত কষ্ট আসছিল না। দেশটা স্বাধীন হওয়ার পরে মনে করছিলাম সব কষ্ট এখন শেষ, আমরা ভালো থাকবো। কিন্তু এখন যে আমাকে ভিক্ষা করতে হয়, ভিক্ষা করে খাই। আমার দুয়ের কেমনি অপারেশন করাবো, আমার দুয়ের আমি কেমনি বাঁচাবো? তারপর বুঝলে মা, যুদ্ধের পুরো প্রিপারেশন নিয়ে তোমাদের বাড়িতে এসেছি। কেন এসেছি জানো? কেন? তোমাকে নিয়ে যেতে। কোথায় নিয়ে যাবেন আমারে? ঢাকায়। ডাক্তার, হাসপাতাল সব কিছু রেডি করে এসেছে। তোমাকে নিয়ে ঢাকায় পৌঁছে সেই হাসপাতালে নিয়ে যাব। তারপর কালই তোমার অপারেশন। অপারেশন করলে পুরো ভালো হয়ে যাবে আমি? হ্যাঁ, পুরো ভালো হয়ে যাবে। আগের মতো হাসতে পারবেন? অবশ্যই হাসতে পারবে। মুখে কোনো দাগ থাকবে না? না, তোমার মুখে কোনো দাগ থাকবে না। তোমার হবে কসমেটিক সার্জারি। তোমার মুখ দেখে কেউ বুঝতেই পারবে না যে তোমার মুখে একটা টিউমার ছিল। চলেন, মায়ের গিয়ে সব কই, শুনলে মায়ের খুব খুশি হবো। চলেন। আপনারে আমি আর কি কমু ভাই, সবই আল্লাহর রহমত। আমগো এমন বিপদের দিনে আল্লাহ আপনারে পাঠাইছে। আমি তো আপনার লাগে কিছু করতে পারবো না, তাই দোয়া করি আল্লাহ যেন আপনারে ভালো রাখে। অপারেশন করলে ব্যথা পাবো না আমি? না, একটুও না।
তুমি টেরই পাবে না যে কখন তোমার অপারেশন হলো। আচ্ছা শোনো, তুমি ইনজেকশন ভয় পাও? না, একবার আমার পা মস্কায় গেছিল, বাবার কাশিম ডাক্তারের কাছ থেকে নিয়ে আমার ইঞ্জেকশন দেওয়া ছিল, একটু ব্যথা লাগেনি, খালি মনে হয়েছে একটা পিঁপড়ার কামড়। তাহলে তো এরকম কথাই নেই। অপারেশনের আগে তোমার একটা ইনজেকশন দিবে, তুমি ঘুমিয়ে পড়বে, ঘুম থেকে উঠে দেখবে তোমার টিউমারটি নেই, তুমি সেই আগের তৈরি হয়ে গেছো। মা, ইউসুফ যাতে যে চকলেট গুলো আনছে তুমি তো ওগুলো দেখোনি, দাঁড়া ওগুলা নিয়ে আসতেছি। ফুবু আম্মা এসে পড়ছে। কেডা? আমি ইউসুফ। তোমারে কি ভুলবার পারি? নাসির আর ইউসুফ মানিক জোরের মতো এক লগে ডাকছি না? ফুবু আম্মা, হ্যাঁ, ইসু ভাই এসে আমার আর দোয়েলে ঢাকা নিয়ে যাওয়ার লাগা, কাল দোয়েলের অপারেশন। ইসু ভাই সব ব্যবস্থা করছে। আল্লাহ আল্লাহ রহম করছে, আল্লাহ রহম করছে। অবস্থা আমি তোমার পরানরা বইরা দোয়া করি, পরান বইরা দোয়া করি তুমি আরো বড় হইবা। তুমি এই যে আমাকে লিখে চা করলা, আল্লাহ তোমারে শত গুণ ভালো করবো বাজান। ফুপু, আমি যা করেছি আমার দায়িত্ব থেকে করেছে। আজ দোয়েল আর ভাবিকে আমি ঢাকায় নিয়ে যাচ্ছি, অপারেশনের পর লোক পাঠাবো, আপনাকে আমি ঢাকায় নিয়ে যাব। আপনাদের নিয়ে আমার কিছু চিন্তা ভাবনা আছে, অপারেশনের পর আপনাদের আমার চিন্তা ভাবনার কথা বলবো। আচ্ছা আচ্ছা বাজান, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ফুপু, দোয়েল আর আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই করবো। নিয়ে যাচ্ছি, অপারেশনের পর লোক পাঠাবো, আপনাকে আমি ঢাকায় নিয়ে যাব। আপনাদের নিয়ে আমার কিছু চিন্তা ভাবনা আছে, অপারেশনের পর আপনাদের আমার চিন্তা ভাবনার কথা বলবো। আচ্ছা আচ্ছা বাজান, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ফুপু, দোয়েল আর আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই করবো বাবা, তোমাকে লেগে দোয়া না করলে আমার কাছে আছে। আল্লাহ তুমি রহম করো খোদা, আমার ইসুবের তুমি ভালো করো, আমার দোয়েল যা দুজন ভালো ভালোই মতন আমার কাছে ফিরে আসে খোদা। জান মানের মালিক তুমি, তুমি সুস্থ করে ফিরে আইনা দিও আমার কাছে, রহম করো খোদা। তোর কথাটা শোনার পরে আমি ডিসাইড করলাম যে আমি দোয়েলের পাশে গিয়ে দাঁড়াবো। আমি যখন হাসপাতালে যাচ্ছিলাম, ডাক্তারের সাথে কথা বলছিলাম, তখন কি মনে হচ্ছিল জানিস? 71 সালের কথা। রাইট, মনে হচ্ছিল সময়টা মুক্তিযুদ্ধের সময়, আমি একটা অপারেশনের প্রস্তুতি নিচ্ছি। আর তোর কর্মকাণ্ড দেখে আমার সেই সময়কার একটা গানের কথা মনে পড়ছে। আমি বুঝছি স্যার কোন গানটা। ওই যে স্যার, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। সত্যি সত্যি, একটি মুখের হাসির জন্য এই যুদ্ধ, দোয়েলের মুখে হাসি ফিরিয়ে দেওয়ার জন্য এই যুদ্ধ। আগের যুদ্ধের মতো এই যুদ্ধে জয় আমাদের সুনিশ্চিত।
ভাবি, ফুপাম্মা, এখন আমি আমার প্ল্যানের কথাটা আপনাদের বলতে চাই। কও বাবা কও। এই বাড়িটা 6 তলা, নিচতলায় গাড়ি রাখার জায়গা, এই ফ্ল্যাটটা আমার জন্য। দেশে এলে আমি এখানেই থাকি। আমি চাই এখন থেকে আপনারা এই ফ্ল্যাটে থাকবেন। আর আমার গ্রামের বাড়িটা? ওখানে কোনো গরিব আত্মীয় স্বজন রেখে দেবেন? বাজান, এই যে তো আমার দোয়েল দাদুর জন্য খুবই ভালো প্রস্তাব। তো কথা কি, যে শিকড়ের জন্য তোমরা যুদ্ধ কইরা দেশ স্বাধীন করলা, সেই শিকড়ের লোকে যদি নিজা সম্বন্ধ না থাকে তো কি চলে? আমি মাঝে মধ্যে আইয়া থাইকা যাম। ফুপাম্মা, ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন। আপনাদের মানে ভাবির আর দোয়েলের দেখাশোনা ভার এখন থেকে আমার। আমি অবশ্য বিদেশে থাকবো, কিন্তু আমার বন্ধু হাফিজ ওদেরকে দেখাশোনা করবে। আর যতদিন আমার লন্ডনে যাওয়া না হবো ততদিন আমি রান্না বান্না করে খাওয়াবো। দোয়েলকে আমি একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেবো। আমার ছেলে মেয়েরা ওখানে যেভাবে বড় হচ্ছে, ও ঠিক সেইভাবে এখানে বড় হবে। কিন্তু দোয়েল কোথায়? দোয়েল! এই যে আমি